টোটাল ৬-৭ জনের পাইছি। তোমরা মোটামুটি কতজন ক্লাস করো? বায়োলজি? আচ্ছা, যেইটাই করো সমস্যা নাই। তো আমরা শুরু করে দিই দেখো। তো এই যে জীব প্রযুক্তি যেটা, সেটা হচ্ছে এই জীব প্রযুক্তিটা শব্দটা আসছে ২ টা দেখো ওয়ার্ড আমরা পাবো। একটা হচ্ছে জীব, একটা প্রযুক্তি। মূলত বায়োলজি এবং টেকনোলজি এই ২ টা শব্দ নিয়ে এটা গঠিত। এখন দেখো, একটু বোঝার চেষ্টা করো। বায়োলজি এই শব্দটা মানে আমরা কি বুঝি? বায়োস লজস জীবের প্রতি জ্ঞান। তো এখন ঘটনা হচ্ছে এইখানে জীব নিয়ে আলোচনা করা হয়। জীব বলতে আসলে যত পরিমাণে আমাদের সজীব, উদ্ভিদ, প্রাণী, অণুজীব যারা আছে এদের যেকোনো একটা ক্ষুদ্রাংশ ব্যবহার করে নতুন বৈশিষ্ট্য, নতুন ও উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন এই যে জীব, উদ্ভিদ, প্রাণী, অণুজীব এই সকল জিনিসগুলা আমরা যে তৈরি করব, এই যে প্রসেসটা, এই প্রসেসটা এই ক্ষুদ্রাংশটা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের টেকনোলজি প্রয়োগ করব। কিসের প্রয়োগ করব ভাইয়া? টেকনোলজি। তাইলে বিষয়টা হচ্ছে এইখানে যা লিখলাম এটাই আসলে বায়োটেকনোলজি। বায়োলজি বলতে বায়োলজিতে যা আলোচনা করা হয় সেটা হচ্ছে জীব নিয়ে আলোচনা করা হয়। জীবের মধ্যে আমরা যত ধরনের সজীব উদ্ভিদ, সজীব প্রাণী, অণুজীব আমরা যারা পাই, এই টোটাল জিনিসটার কোন না কোন একটা স্যাম্পল বা কোন না কোন একটা অংশ আমরা ব্যবহার করে সেটাকে টেকনোলজি বা এই আচ্ছা টেকনোলজি বানানটা হচ্ছে এখানে এইচ হবে, হ্যাঁ? তো টেকনোলজি প্রয়োগ করে বা টেকনোলজির মাধ্যমে নতুন এবং উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করতে হবে। যেটা মানব কল্যাণে ইউস হবে। যেটা কিসে ইউস হবে ভাইয়া? মানব কল্যাণে। সেইটাকেই আমরা বলব এই জীবপ্রযুক্তি, যাদেরকে আমরা শর্টে বলি এখান থেকে বায়ো শব্দ এবং এখান থেকে টেকনোলজি যদি আমরা নিই তাহলে আমরা বলি বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি। এইটা হচ্ছে জীবপ্রযুক্তি। যদি সিম্পল কোয়েশ্চেন আসে আ আ তোমার হচ্ছে জীবপ্রযুক্তি কাকে বলে? অ্যান্সার হচ্ছে এটাই যে সজীব উদ্ভিদ, প্রাণী বা অণুজীবের ক্ষুদ্রাংশ ব্যবহার করে টেকনোলজি প্রয়োগ করে মানব কল্যাণে ব্যবহার বা মানব কল্যাণের উদ্দেশ্যে উন্নত এবং নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করার পদ্ধতিকে আমরা বলি বায়োটেকনোলজি। এবং এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা দেয় হচ্ছে বিজ্ঞানী কোলম্যান। বিজ্ঞানী কি দেয় ভাইয়া? বিজ্ঞানী কোলম্যান 1968 সে সর্বপ্রথম এই বায়োটেকনোলজির এই কনসেপ্টটা দেয়। কিন্তু এরও অনেক আগে ১৯১৯ সালে ১৯১৯ সালে বিজ্ঞানী কার্ল এরেকি, বিজ্ঞানী কার্ল এরেকি এই বিজ্ঞানী অস্ট্রিয়া তোমার হচ্ছে হাঙ্গেরি বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী। সেই বিজ্ঞানী এই জীবপ্রযুক্তি শব্দটা সর্বপ্রথম ব্যবহার করে। তাইলে জীবপ্রযুক্তি শব্দটা মানে এই যে জীবপ্রযুক্তি শব্দ, এই শব্দ যে ব্যবহার করে এটা ফার্স্ট ব্যবহার করে কে ভাইয়া? এই কার্ল এরিক। এবং বিজ্ঞানী কোলম্যান জীবপ্রযুক্তি সম্পর্কে একটা ধারণা দেয় যে এই যে সজীব উদ্ভিদ, প্রাণী, অণুজীবের ক্ষুদ্রাংশ ব্যবহার করে মানব কল্যাণে টেকনোলজি ব্যবহার আমরা যেটা করে উন্নত ও নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করতেছি তাকে আমরা বলি হচ্ছে জীবপ্রযুক্তি। এইটাই হচ্ছে এই অধ্যায়ের বেসিক আলোচনা। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে অবশ্যই এই জীবের উপরে তুমি যে পণ্ডিতিটা করবা সেটা টেকনোলজির মাধ্যমে করবা এবং সেটা মানব কল্যাণে। তাইলে সিম্পল হিসাব সজীব উদ্ভিদ, প্রাণী বা অণুজীবের ক্ষুদ্রাংশ ব্যবহার করে টেকনোলজির মাধ্যমে মানব কল্যাণে নতুন এবং উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করার যে প্রযুক্তি, তাকে আমরা বলি জীবপ্রযুক্তি। এবং এটা বিজ্ঞানী করবে 1968 এ দেয়। হাল তোমার না পারলেও হবে। এইটাও সাধারণত আসে না এটা কে বলছে। আর কার্ল এরেকি এটা অনেকবার আসতে দেখা গেছে যে জীবপ্রযুক্তি শব্দটা সর্বপ্রথম ব্যবহার করে। এবং এই যে বায়োটেকনোলজি, এই বায়োটেকনোলজি পড়াশোনা করে আচ্ছা এটা একটু লিখে নাও তো ভাইয়া। এটা আগে লিখে নাও। সবাই লিখছো? লেখা হলে আমরা বলো। এখন আসো। ওকে।
বোর্ডটা দেখতে পাচ্ছ এবং লেখা শেষ হলে আমরা বলবো। ভাইয়া লিখা শেষ। আচ্ছা, তো এখন এই যে তোমার বায়োটেকনোলজি, এই বায়োটেকনোলজির পরিধিটা কি? আমরা আসলে এখানে তো বুঝলাম যে বায়োটেকনোলজিতে আমরা এই জিনিসগুলা ইউজ করি। এখন এই বায়োটেকনোলজিটা আমাদের বিস্তৃত পর্যায়ে মানে কোথায় কোথায় প্রয়োগ করা হয় যদি আমরা বলি বায়োটেকনোলজির এক কথায় এদের পরিধিটা কি? এদের পরিধি কি আমরা ৩ টা সাইন দিয়ে প্রকাশ করতে পারি। কয়টা সাইন ভাইয়া? ৩ টা সাইন। একটাকে আমরা বলি ব্লু বায়োটেকনোলজি, ব্লু বায়োটেকনোলজি টেকনোলজি। আমরা বলি গ্রিন বায়োটেকনোলজি, গ্রিন বায়োটেকনোলজি। আমরা বলি রেড অ্যান্ড হোয়াইট, রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি। সো ৩ টা জিনিস যদি তোমাদের আমি বলি যে এই ৩ টা দিয়ে আমরা বায়োটেকনোলজির পরিধি সম্পর্কে জানি। কেমন? ব্লু শব্দের মানে আমরা জানি নীল এবং নীল হয় সমুদ্রে বা পানির। তার মানে যত জলীয় মানে জল রিলেটেড যা আছে ও সামুদ্রিক যত জীব আছে তাদের উপরে যে বায়োটেকনোলজিটা প্রয়োগ করা হয় তাদেরকে আমরা বা এই ক্ষেত্রটাকে আমরা বলি ব্লু বায়োটেকনোলজি। কোশ্চেন আসে এমসিকিউ এরকম যে ব্লু বায়োটেকনোলজিতে কি নিয়ে আলোচনা করা হয় বা ব্লু বায়োটেকনোলজির কোন ক্ষেত্রে আমরা এর প্রয়োগ দেখি? অ্যান্সার হচ্ছে জলীয় এবং সামুদ্রিক যে ক্ষেত্র আছে সেখানে। একইভাবে গ্রিন বায়োটেকনোলজি এটা আসলে গ্রিন সবুজ, সবুজ কি মাঠ, তার মানে এটা হচ্ছে কৃষি ক্ষেত্রে আমরা এর প্রয়োগ দেখি। তাহলে গ্রিন বায়োটেকনোলজির প্রয়োগ আমরা কোথায় দেখি ভাইয়া? কৃষিক্ষেত্রে। রেড অ্যান্ড হোয়াইট তোমরা অ্যাম্বুলেন্সে দেখবা সাদা এবং লাল কালারের সাইন থাকে। তার মানে এইটা আমরা বুঝছি যে অ্যাম্বুলেন্স বলতে সেটাকে আমরা বুঝাচ্ছি চিকিৎসা ক্ষেত্রে। তার মানে চিকিৎসা ক্ষেত্রে রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি এটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়? সাইনে অ্যান্সার হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। তাহলে দেখো আমরা যত ধরনের জলের রিলেটেড ব্যাপার আছে, যত গ্রাউন্ডে আমাদের কৃষিক্ষেত্র রিলেটেড ব্যাপার আছে এবং চিকিৎসা ক্ষেত্রে ৩ টা ক্ষেত্রকেই কাভার করে। ৩ টা ক্ষেত্রেই আমাদের অবদান রাখতে পারে। ৩ টা ক্ষেত্রেই এর ভূমিকা আছে। ৩ টা ক্ষেত্রেই উন্নত হচ্ছে আমাদের। যার মাধ্যমে বা সেটাকে আমরা বলি বায়োটেকনোলজি এবং ৩ টা ক্ষেত্রেই এই বায়োটেকনোলজির বিচরণ আছে। সো অনেক সময় আবার একটা কোয়েশ্চেন আসে যে বলে বায়োটেকনোলজির গুরুত্ব কি? তোমাদের বইতে অনেকগুলো আছে ভাই। তুমি এইগুলাকে মাথায় রেখে তুমি বিভিন্ন গুরুত্ব লিখতে পারবা। কৃষিক্ষেত্রের মধ্যে তুমি বর্ণনা করে এবার দিবা। যে আমাদের ফসল উৎপাদনে আমাদের বৃদ্ধি হচ্ছে। কেমন আমাদের বৃদ্ধি হচ্ছে? দেখো, একটা সময় আগে যেটা হইতো সেটা হচ্ছে আ কেউ ধান লাগাইছে, বন্যা হয়ে গেছে, ধান নষ্ট হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে এমন জাত করা হইছে যে বন্যা সহিষ্ণু মানে পানি সহিষ্ণু একটা তোমার হচ্ছে জাত তৈরি করতেছে। আবার মনে করো একটা এলাকায় প্রচুর পরিমাণে লবণাক্ত অবস্থা, তখন ওখানে ধান হয় না। কিন্তু ওই লবণেও যেন সুন্দর মতো করে ধান হয় বা ফসল উৎপাদন হয়। এইজন্য দেখা গেছে যে লবণাক্ততা সহিষ্ণু তোমার হচ্ছে প্রযুক্তি মানে সহিষ্ণু চারা বা ধান গাছ এরকম আমরা কিন্তু এটা আবিষ্কার করতে পারতেছি বা হচ্ছে এই অনুসারে কাজ করতে পারতেছি। তো এরকম করে দেখা গেছে আমাদের প্রচুর ক্ষেত্রে ব্যারিয়ার গুলাকে আমরা ভেদ করে দিতে পারতেছি শুধুমাত্র বায়োটেকনোলজি ইউজ করে। এই বায়োটেকনোলজির কতগুলা ক্ষেত্র আছে এবং তুমি এই এক-একটা ধরে তুমি অনেক ইন ডিটেইলস আলোচনা করতে পারবা। চিকিৎসা ক্ষেত্রে কত কিছু এই যে ইনসুলিন তৈরি করতেছি আমরা। আদারস আরো অনেক ক্ষেত্র আছে যেটা নিয়ে আসলে বলে শেষ করার মতো না। সো এইরকম ক্ষেত্রগুলা এখানে তোমার গুরুত্ব, ভূমিকা বা পরিধি এই রিলেটেড কোয়েশ্চেন আসলে তোমরা এখান থেকে ইন ডিটেইলস আলোচনা করতে পারবা। এখন আমরা জীবপ্রযুক্তির একটু ভিতরে ঢোকার চেষ্টা করি। এখন এই যে বায়োটেকনোলজি, এই বায়োটেকনোলজির আসলে আমরা ২ টা অংশ পড়ি, ২ টা বেসে পড়ি। এর মধ্যে একটা বেসকে আমরা বলি প্লান্টের টিস্যু নিয়ে আলোচনা করা হয়। তাদেরকে আমরা বলি প্লান্ট টিস্যু কালচার, প্লান্ট টিস্যু কালচার। মানে এই অধ্যায়টাকে আমরা ২ টা সেগমেন্টে ভাগ করে ফেলতেছি। একটা হচ্ছে প্লান্ট টিস্যু কালচার, একটাকে আমরা বলতেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাইলে প্লান্ট টিস্যু কালচার এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই ২ টা জিনিস আমাদের এই জীব প্রযুক্তির মূলত এই অধ্যায়ের ২ টা ক্ষেত্রে আলোচনা করা হইছে। আমরা জীব প্রযুক্তির
দুইটা ক্ষেত্রে প্রয়োগ দেখব এবং মূল কথা হচ্ছে এই প্লান্ট টিস্যু কালচারের প্রসেস এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা প্রসেস, এই দুইটা থেকেই সাধারণত গ প্লাস ঘতে কোশ্চেন আসে এবং এইটুকুই আমাদের লাগবে, এর বাইরে লাগবে না। তাহলে আলটিমেটলি গ এবং ঘ এর এই দুইটা জিনিস, দুইটা কোশ্চেন যদি আমরা পড়ে ফেলতে পারি তাহলে এখানকার সিকিউ ডান। এবং এইটা আলোচনা করতে আমি আজকে প্ল্যান্ট টিস্যু কালচারটা নিয়ে আলোচনা করব। প্ল্যান্ট টিস্যু কালচার নিয়ে আলোচনা করার আগে আমাদের কিছু এই অধ্যায়ের বা এইটা পড়তে গেলে আমাদের বেসিক কিছু আমাদের ছোট ছোট টার্ম আছে, যে টার্মগুলো আমাদের জানতে হবে। আমি এখন সেই টার্মগুলো লিখে দিব, ঠিক আছে? তো সবাই উপরের দিকে লেখো কিওয়ার্ডস এন্ড ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে আমরা কিছু কিওয়ার্ডস আলোচনা করব এবং ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন নিয়ে আলোচনা করব। ওকে, সর্বপ্রথম একটা জিনিস লিখবা, সেটা লিখবা হচ্ছে টটিপটেন্সি। কি ভাইয়া? টটিপটেন্সি। আমরা আলোচনা করব ক্লোনিং। আমরা আলোচনা করব মাইক্রো প্রোপাগেশন। আমরা আলোচনা করব এক্সপ্লান্ট। আমরা আলোচনা করব ক্যালাস। এইগুলো একটু লিখে ফেলো তো ভাইয়া, খুব দ্রুত। লাস্ট আমরা একটু কালচার নিয়ে পড়ব। কালচারের বেসিক এই কয়েকটা জিনিস যদি তোমরা এখন যদি একটু ধারণা দিই তাহলে সুবিধা হবে, কারণ এগুলা অনেক অনেক বেশি বেশি ইউজ করা হচ্ছে, মানে এই অধ্যায়ে ইউজ করা হয় কিওয়ার্ড হিসাবে। সো এটা একটু লিখে ফেলো, লেখা হলে আমাকে বলো যে ভাইয়া লেখা হয়েছে। হওয়ার পরে কেউ লিখবা না, মনোযোগ দিয়ে শুধু শুনবা। লেখা শেষ ভাইয়া। দেখো এখানে টটিপটেন্সি, ক্লোনিং, মাইক্রোপ্রোপাগেশন, এক্সপ্লান্ট, ক্যালাস আর কি হচ্ছে কালচার। আমি প্রত্যেকটা জিনিস আলোচনা করবো, কেউ লেখালেখি বন্ধ, এটা মনোযোগ দিয়ে শুনবা। এই টটিপটেন্সি ওয়ার্ডটা একজন বিজ্ঞানী ইউজ করে, যে বিজ্ঞানীর নাম হচ্ছে থমাস হান্ট মর্গান, মানে বিজ্ঞানীর নাম হচ্ছে মর্গান। এই যে যে বিজ্ঞানী যে হচ্ছে থমাস হান্ট মর্গান, সে সর্বপ্রথম এই টটিপটেন্সি কথাটা আলোচনা করছে। এখন সে আলোচনা করে এটা বলছে যে সজীব যে উদ্ভিদ আছে, কি আছে ভাইয়া? সজীব, আমি লেখার টাইম দিব পরে, এখন শুধু একটু আমার কথাটা শুনে যাও। সজীব উদ্ভিদের প্রত্যেকটা কোষ, এই কোষগুলাকে বা প্রত্যেকটা টিস্যু, প্রত্যেকটা কোষকে যে থেকে আমরা পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ পাইতে পারি। কি বলছে? পূর্ণাঙ্গ উদ্ভিদ পাইতে পারি। কেমন? এখন বিষয়টা এরকম, আমি যদি একটা উদ্ভিদ হই, আমার এই বডির থেকে একটা কোষকে নিয়ে একটা জায়গায় যদি ভালোভাবে ওটা রেখে দেওয়া হয়, এই প্রসেস মেনটেন করা হয়, তখন এইখান থেকে নতুন একটা উদ্ভিদ তৈরি করা হয়ে যাবে। এই যে যে বৈশিষ্ট্যটা, মানে এই যে যে প্রসেসটা, এই যে প্রত্যেকটা কোষ সে সজীব একটা উদ্ভিদ তৈরি করে ফেলতেছে, মানে তার কি পাওয়ার, তার কি ক্ষমতা, তার কি উদ্ভাবনী শক্তি, এই ওয়ার্ডটাকে আমরা বলি হচ্ছে টোটিপটেন্সি। টোটিপটেন্সি শব্দের মানে হচ্ছে সক্ষমতা বোঝানো হয়। কি সক্ষমতা? একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ, মানে পূর্ণাঙ্গ একটা জীব একটা ছোট্ট কোষ থেকেই তৈরি হয়ে যেতে পারে। কি অদ্ভুত একটা ব্যাপার! এই ক্ষমতাটার কথা সর্বপ্রথম যে বিজ্ঞানী তুলে ধরছে সেটা হচ্ছে বিজ্ঞানী থমাস হান্ট মর্গান বা বিজ্ঞানী মর্গান। এবার আসো ক্লোনিং। ক্লোনিং কথাটার মানে হচ্ছে কপি করা। মানে কোনো একটা জিন বা কোনো কিছু একটা ইউজ করে আমরা, বা যে কিছুই হোক না কেন, একটা কোনো একটা স্যাম্পল বা কোনো টিস্যু কিছু একটা ইউজ করে সেম ওই টাইপেরই আরেকটা উদ্ভিদ আমি তৈরি করে ফেললাম বা প্রাণী তৈরি করে ফেললাম হুবহু। মনে করো আমি আমার একটা কোনো একটা সিম্পল কিছু দিয়ে আমরা একটা বায়োটেকনোলজি ইউজ করে
আমার মতোই একদম দেখতে একদম কপি একটা মানুষ তৈরি করে ফেললাম। এই প্রযুক্তিকে আমরা বলি ক্লোনিং প্রযুক্তি। এবং এটা জিন দিয়ে করা হলে জিন ক্লোনিং আমরা বলি। তো এখন মাইক্রো প্রোপাগেশন কথায় আসো। মাইক্রো শব্দের মানে আমরা বুঝতেছি ছোট। প্রোপাগেশন, এই প্রোপাগেশন প্রোপাগেট করা, এটা দিয়ে বোঝো। প্রোপাগেশন শব্দের মানে আমরা বুঝি বিস্তার করা, প্রসার করা। তো কথা হচ্ছে ছোট্ট একটা অংশ, এই যে উদ্ভিদের একটা ছোট্ট একটা অংশ, কোষ মানে একটা ছোট্ট অংশ, টিস্যু মানে একটা ছোট্ট একটা অংশ। এই ছোট্ট অংশ দিয়ে যে আমরা এইভাবে করে নতুন নতুন উদ্ভিদ তৈরি করে যে প্রসারতা ছড়িয়ে ফেলতেছি বা প্রচার করতেছি, এই যে যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা মাইক্রো প্রোপাগেশন বলি। তাহলে ছোট্ট একটা অংশ ইউজ করে যে আমরা এই যে প্রোপাগেট করতেছি বা বিস্তার করতেছি, এই প্রসেসকে আমরা বলি হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। আসো এক্সপ্লান্ট। এক্সপ্লান্ট শব্দের মানে আমরা বোঝাই হচ্ছে স্যাম্পল। কিরকম? এইখানে আমরা যে কাজগুলো করব, এখানে আমরা একটা টিস্যু কালচার করবো, তার মানে টিস্যু কালচারে যেই স্যাম্পলটা ইউজ করা হবে, সেই স্যাম্পলটা কি? সেই স্যাম্পলটা হচ্ছে টিস্যু। মানে স্যাম্পল না বলে আমরা বলতে পারি আমাদের টার্গেট জিনিসটা, মানে কাঙ্ক্ষিত। কাঙ্ক্ষিত বলতে এইভাবে আমরা বুঝবো যে টিস্যু হইতে পারে, কোষ হইতে পারে। কেমন? আমি একটা গাছ, এই গাছে, এই ২ টা গাছ, ২ টা গাছে এই গাছটা অনেক ভালো গাছ। মানে এটা মনে করো ফল, ফুল সব একদম ভালো করে দেয়, কিন্তু এটা এতটা দেয় না। তো আমি কি করব? এই উদ্ভিদের কোনো একটা অংশ, উদ্ভিদের টিস্যু বা কোনো একটা অংশ এখান থেকে একটা আমি কাট করব। এই যে এতটুকু অংশ কাট করব। কাট করার পরে এর বডিতে আমি এটাকে রিপ্লেস করে দিব। অথবা মানে এটা জিনের কথা বললাম। যদি এরকম হয় যে আমরা এর কোনো একটা টিস্যু, এই টিস্যুকে আলাদা করে নিয়ে এবার একটা মিডিয়ামের মধ্যে এই টিস্যুকে রেখে দিলাম। কিছুদিন পরে এই টিস্যু থেকে একটা চারা তৈরি হয়ে গেল, গাছ তৈরি হয়ে গেল। তার মানে বুঝবা এর সমগুণ সম্পন্ন একটা গাছ তৈরি হয়ে গেল। তাইলে এই যে আমি বললাম যে এই একটা উদ্ভিদ, একটা ভালো একটা উদ্ভিদ আমি পাইছি। সেই উদ্ভিদ থেকে আমরা যে অংশটা কেটে একটা নতুন উদ্ভিদ তৈরি করে ফেললাম, ওই ছোট্ট যে অংশটা, এটাকে আমরা বলি এক্সপ্লান্ট। এবার আসো ক্যালাস। ক্যালাস মানে এই যে এই এক্সপ্লান্টটা ইউজ করে এখান থেকে যে নতুন চারাটা তৈরি হয়ে গেল, এই নতুন চারাটাকে আমরা বলি হচ্ছে ক্যালাস। আসো কালচার নিয়ে কিছু আলোচনা করব। কালচারটা কি? এটা লেখালেখির দরকার নাই। কারণ কি জানো? কারণ এই ওয়ার্ড গুলো আমি যে বলছি, তুমি যদি বইটা রিডিং দিবে তুমি একদম মাথায় তোমার ঢুকে যাবে। কালচার মানে আমরা এনভায়রনমেন্ট কে বোঝাচ্ছি। এটাকে বায়োলজির এই সকল আলোচনায় আমরা ২ টা ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি ইন ভিট্রো এবং হচ্ছে ইন ভিভো। ২ টা জিনিস আলোচনা করছি। এটা ১২ নম্বর অধ্যায়ে তোমরা যখন রিডিং দিবে তখন তোমরা বুঝতে পারবা। তোমাদের জন্য সুবিধা হবে। ইন ভিট্রো আর ইন ভিভো সহজ কথা বলতেছি। জীবের বডির মধ্যে থেকেই যদি জীবের অনুরূপ তৈরি করে বা প্রজনন হতে, এক কথা যদি আমি এভাবে করে বলি, ইন ভিট্রো এবং ইন ভিভোর সোজা হিসাব, আমরা মায়ের পেটে জন্মগ্রহণ করি। আমরা মায়ের পেটের মধ্যে, মানে একটা জীবের পরিবেশের মধ্যে, বাইরে না, বাইরে না। মায়ের পেটের মধ্যে মানে কি? এটা পরিবেশের থেকে তো ভিতরের দিকে, তাই না? এটা পরিবেশের বাইরে, বাইরে না। এটা হচ্ছে একটা জীবের ভিতরে, বডির মধ্যে। জীবের কোনো একটা ভিতরে বা কোনো একটা পরিবেশের মধ্যে যদি কোনো কিছু তোমার হচ্ছে আ তৈরি করা হয় বা এই যে আমরা ভিতরে রেখে কিছু করব, এই ভিতরের পরিবেশটাকে আমরা বলি বা এই পদ্ধতিকে আমরা বলি ইন ভিট্রো। তার মানে এক কথায় যদি বলি আমাদের কোনো গবেষণাগারে অথবা আমাদের কোনো জীবের দেহে, মানে জীবদেহের মধ্যে অথবা কোনো একটা গবেষণাগারে আমরা একটা জিনিস তৈরি করলাম। তার মানে এটা বাইরে খোলামেলা আলো বাতাস, হাওয়া বাতাসের মধ্যে তো আর এটা না। এটা একটা আলাদা পরিবেশে তৈরি হচ্ছে। এইজন্য এদেরকে আমরা বলি ইন ভিট্রো। আর ইন ভিভো এই কথাটা বলি এরকম, এরকম কালচার যে কালচারে যেমন মনে করো আমি সুন্দরবনে গেলাম। সুন্দরবনে কি এরকম হইছে যে বাঘ-টাঘ সব আটকানো? ওগুলো তো ছড়ানো ছিটানো, বিভিন্ন জায়গায় ছড়ায় যায়। উন্মুক্ত পরিবেশে বাঁচতেছে। ওটার একটা আলাদা কালচার, আলাদা একটা মাধ্যম। এবং ওটা কোনো জীবের বডির মধ্যে না বা কোনো গবেষণাগার না বা কোনো খাঁচার মধ্যে আটকানো কিছু না। ওটা হচ্ছে একদম বাইরে উন্মুক্ত পরিবেশে। এদেরকে আমরা বলি হচ্ছে ইন ভিভো। তার মানে বাইরে যেটা একদম ইয়েতে যেটা থাকে তোমার হচ্ছে উন্মুক্ত অবস্থায় থাকে, তাদেরকে আমরা বলি হচ্ছে ইন ভিভো। আর যেটা গবেষণাগারে করা হয় তাদেরকে আমরা বলি ইন ভিট্রো। সো এইটা হচ্ছে এই সকল হচ্ছে বেসিক আলোচনা। আমি আশা করি এতটুকু আলোচনা তোমাদের বোঝাইতে পারছি। সবাই কি বুঝতে পারছি ভাই আমরা এটা? জি মানে ভাইয়া। এবার আমি একটা বিজ্ঞানীর নাম লিখবো, এটা একটু মনে রাখবা সবাই। সেটা হচ্ছে গট্টেলিড হ্যাবারল্যান্ড। হ্যাবারল্যান্ড। এই যে গট্টেলিড হ্যাবারল্যান্ড, এটা লেখাটা দরকার নাই, বইয়ের মধ্যে আছে। ১৯০০, এটা সালটাও তোমাদের মনে রাখা দরকার নেই। জাস্ট তোমরা জানবা গট্টেলিড হ্যাবারল্যান্ডকে বলা হয় টিস্যু কালচারের জনক।
টিস্যু কালচার এর জনক। তাহলে গট্টেলিক হেবারল্যান্ডকে বলা হয় টিস্যু কালচারের জনক। শুধু এটা জেনে রাখো, আমরা এখন আলোচনা করব ইন ডিটেইলস। সো এটা কি এখানে যদি যার যেটা মনে হয় যে লিখবো সেটা তাহলে লিখে ফেলতে পারো। লেখা হইলে আমাকে বলো ভাইয়া লেখা শেষ। হইছে ভাইয়া? শেষ হইলেই বইলো। শেষ ভাইয়া। ওকে। এখন আমরা কিছু জিনিস বুঝবো, সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের ২ টা অংশ আমরা পাইছিলাম। কি, কি ভাইয়া বলো তো? একটাকে আমরা বলছি টিস্যু কালচার এবং আরেকটাকে বলছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে এই অধ্যায়ের বা এটার মূল যে জিনিস সেটার নাম হচ্ছে টিস্যু কালচার। এখন আমরা পড়বো। আজকের আমাদের এটাই পড়া। এটাই যে কোশ্চেন, এই কোশ্চেনটাই এখানে যা আমি লিখবো, এটা তোমার গ অথবা ঘতে আসবে এবং পরীক্ষায় তোমার এটা লিখে আসতে হবে। এই অধ্যায় থেকে কোশ্চেন আসা মানে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 90%। তো কথা হচ্ছে এই টিস্যু কালচার যে পদ্ধতিটা আছে, এটা অনেক ধরনের পদ্ধতি আছে। উদ্ভিদের কোন অংশ ইউজ করে এই কালচার করা হচ্ছে সেই অনুসারে নাম করা হয়। উদ্ভিদের যে ভাজক টিস্যু গুলা আছে সেইগুলা দিয়ে যখন তোমার হচ্ছে কালচার করা হয় তখন সেটাকে আমরা বলি মেরিস্টেম কালচার টিস্যু। আমরা এমন হয় যে ভ্রূণ থেকে একটা ফুল বডি তৈরি করে ফেলবো, তাদেরকে আমরা বলি সোম্যাটিক এমব্রায়োজেনেসিস কালচার। আমরা এরকম করে তোমার হচ্ছে কক্ষ মুকুল উদ্ভিদের সেখান থেকে আমরা স্যাম্পল নিয়ে একটা নতুন একটা উদ্ভিদ তৈরি করে ফেলতে পারি, সেটাকে আমরা বলবো কক্ষ মুকুল কালচার। তো আল্টিমেটলি টিস্যু কালচারের অনেকগুলা ধরন আছে। তো যত ধরনই থাকুক না কেন, এদের আসলে একটাই স্টেপ, মানে টিস্যু কালচারে কি, কি করতে হয়, মানে কেমনে একটা টিস্যু থেকে একটা নতুন উদ্ভিদ তৈরি করে ফেলবো, এই প্রসেসটা কি সেটা। এবং মনে রাখবা এই অধ্যায়টা ২ টা জিনিসের উপরে আলোচনা করা হচ্ছে, একটা উদ্ভিদের উপরে, একটা প্রাণীর উপরে। সাধারণত উদ্ভিদের উপরে যেটা আলোচনা করি আমরা বেশিরভাগ সেটা হচ্ছে টিস্যু কালচার। আর যেটা জিন রিলেটেড নিয়ে আলোচনা করি সেটাকে আমরা বলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এবং যেটা সাধারণত প্রাণীর ক্ষেত্রে বা অণুজীবের ক্ষেত্রে আলোচনা করা হয়। তাহলে উদ্ভিদের যে পার্টটা আমার মাস্ট পড়া লাগবে সেটা হচ্ছে টিস্যু কালচার। যে একটা উদ্ভিদের যে কোনো একটা জায়গা থেকে আমি চিমটি কেটে একটা টিস্যু নিলাম, ওই টিস্যু থেকে আমি নতুন একটা উদ্ভিদ, একদম সেম উদ্ভিদটা আমি তৈরি করে ফেলতে পারবো। কি একটা অসাধারণ সৃষ্টি! এইটা কিন্তু এই পদ্ধতিকে আমরা বলি টিস্যু কালচার। এবং এই টিস্যু কালচারের জনক বলা হয় গোট্টেলিব হ্যাবারল্যান্ড। সো এইটা একদম মাস্ট আমরা জানবো বা এটা আমাদের মাথায় রাখা লাগবে। এখন আসো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। এবং এই টিস্যু কালচারে টোটাল ৮ টা স্টেপ আছে। কয়টা স্টেপ আছে ভাইয়া? ৮ টা স্টেপ আছে। ৮ টা স্টেপের মধ্যে ফার্স্ট যেটা স্টেপ সেটা হচ্ছে আমরা মাতৃ উদ্ভিদ নির্বাচন করব। তার মানে কি নির্বাচন করব? মাতৃ উদ্ভিদ। এখন মাতৃ উদ্ভিদ নির্বাচন বা এদেরকে আমরা বলতে পারি এক্সপ্লান্ট নির্বাচন। এক্সপ্লান্ট নির্বাচন। এটা হচ্ছে আমাদের ১ম ধাপ। এর মানেটা কি একটু বোঝার চেষ্টা করো। আমরা অনেকগুলো উদ্ভিদ, এখন শোনো আমাদের কাজ কি? আমরা টিস্যু ইউজ করে একটা মাধ্যমে সেখান থেকে চারা তৈরি করব। এই এত কস্টলি, এত কস্টিং একটা বিষয় আমরা কাজ করব গবেষণাগারে বা ল্যাবে। এটা যে আমি করব, এটা কি আমি একটা রোগা গাছরে করব? যার বৈশিষ্ট্য ভালো না তার ক্ষেত্রে কাজে লাগাবো? অবশ্যই তা করব না। তাহলে এই জিনিসগুলা করব কাদের ক্ষেত্রে? যেটা আমার টার্গেট বস্তু, যেটা একটা উন্নত শ্রেণীর এবং হৃষ্টপুষ্ট ভালো একটা উদ্ভিদ, যেটার আসলে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন আমার কাঙ্ক্ষিত জিনিস। যে মনে করো একটা গাছে মনে করো প্রায় ২০ মণ আম দিতেছে। আরেকটা গাছে মনে করো ১ মণও আম দিতেছে না। তাহলে আমি কোন গাছের টিস্যু ইউজ করে চারা তৈরি করব? অবশ্যই যেটা ২০ মণ দিতেছে। তো বিষয়টা এরকম যে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন যেই উদ্ভিদটা হবে, ওই উদ্ভিদটা আমাদেরকে নির্বাচন করতে হবে এবং যে উদ্ভিদ থেকে তৈরি করব, তাইলে ওই উদ্ভিদটাকে আমরা বলি মাতৃ উদ্ভিদ। সো মাতৃ উদ্ভিদ নির্বাচনটা অনেক ইম্পোর্টেন্ট এবং আসলে মাতৃ উদ্ভিদের টোটাল একটা উদ্ভিদের সব তো আমরা ইউজ করি না, তাই না? এই উদ্ভিদের থেকে বডি থেকে কোনো একটা পার্ট থেকে আমরা একটা টিস্যু ইউজ করি। যেহেতু টিস্যু কালচার বলতেছি তার মানে কি? টিস্যু ইউজ করব। একটা অংশ ইউজ করব। তাইলে এই টিস্যু বা যেইটা আমি এই উদ্ভিদ মাতৃ উদ্ভিদ থেকে নির্বাচন করলাম বা কেটে ফেলবো সেই পদ্ধতি, সেটাকে আমরা বলি এক্সপ্লান্ট করা। কি বলে ভাই? সেটাকে আমরা বলি এক্সপ্লান্ট।
তার মানে যে স্যাম্পলটা নিব উদ্ভিদ থেকে বা যে উদ্ভিদের যে অংশটা নিব ওই অংশটুকুকে এদেরকে আমরা বলবো যে এক্সপ্লান্ট। তাহলে ওই অংশটাকে বা আমার কাঙ্ক্ষিত যেই ওই মাতৃ উদ্ভিদ থেকে জিনিসটা যেটা থেকে আমি তৈরি করবো ওই টিস্যুটাকে আমরা বলি আসলে এক্সপ্লান্ট। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এবার 2 নম্বর কাজ যে আমরা এখান থেকে এক্সপ্লান্ট আমরা নির্বাচন করে ফেলছি বা কেটে আলাদা করে ফেলছি। এখন 2 নাম্বার যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে এই জিনিসটা যে আমরা করব এটা কি ধরনের পদ্ধতি, এদেরকে আমরা বলি ইন ভিট্রো পদ্ধতি। কি বলি ভাইয়া? ইন ভিট্রো পদ্ধতি। আচ্ছা, ইন ভিট্রো কেন বলতেছি এটা কি কেউ একজন আমাকে বলবা? এটা গবেষণাগারে করা হয়। হ্যাঁ, এটা উন্মুক্ত পরিবেশে করা হচ্ছে না, এটা একটা গবেষণাগারে এটা ভিতরে করা হচ্ছে। তো এই জন্য আমরা বলি এদেরকে ইনভিট্রো কালচার। এবং এই ইনভিট্রো কালচার যেহেতু একটা গবেষণাগারে করা হচ্ছে, সো এইখানে একটা নতুন একটা উদ্ভিদ তৈরি হয়ে যাবে। আমরা কি করি, কোন একটা বীজ বা কোন একটা চারাকে মাটির নিচে পুঁতে দিই, তারপরে সেটা হয়। তার মানে মাটির ভিতরে তার একটা মাধ্যম আছে, মানে আবাদ তৈরি। আবাদ মানে কি, মানে তৈরি হওয়ার যে তোমার হচ্ছে যেখানে তৈরি হয় ওইটাকে আমরা বলি আবাদ মাধ্যম। সো মাটি একটা আবাদ মাধ্যম, কিন্তু এইখানে তো আমি একটা গবেষণাগারে, তো এইখানে তো আমরা একটা নতুন আবাদ মাধ্যম তৈরি করতে হবে। এই ক্ষেত্রে তো আমরা মাটির মধ্যে যে সকল পুষ্টি উপাদানগুলো থাকে সেগুলো এখানে নিয়ে আসতে হবে। সেইগুলো নিয়ে এসে একটা ল্যাবের মধ্যে একটা টবের মধ্যে বা একটা আমার মেশিন আছে সেই মেশিনে আমার এই জিনিসগুলো তৈরি করতে হবে। তার মধ্যে এই টিস্যুটা দিলে সে মনে করবে, টিস্যুটা মনে করবে যে হ্যাঁ আমি মনে হয় মাটির মধ্যেই আছি, তখন সে কিন্তু এখান থেকে চারা তৈরি করবে। তো এই জিনিসটা করার জন্য আমাদের 2 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আবাদ মাধ্যম তৈরি। কি মাধ্যম তৈরি ভাইয়া? আবাদ মাধ্যম তৈরি। তো এই যে আবাদ মাধ্যম তৈরি বা আমরা যদি বলি কালচার মিডিয়াম তৈরি, কালচারটা যে করব, কালচার করা মানে কি, মানে নার্সিং করা, মানে এটাকে বড় মানে আমরা যারা তৈরি করতেছি এই কালচার এর জন্য যে মিডিয়ামটা আমরা করব সেই মিডিয়াম। এখন এই কালচার মিডিয়ামটা তৈরি করার জন্য আমার কি কি লাগে ভাইয়া? খুব ইম্পর্টেন্ট জিনিস লাগে। এখানে আমরা জানি যে আমাদের উদ্ভিদের পুষ্টি উপাদান আমরা পড়ছি ছোটবেলায় ৫ নম্বর অধ্যায়ে আমাদের খাদ্য পুষ্টি অধ্যায়টা 9-10 এ। ওখানে আমরা পড়ছিলাম ম্যাক্রো উপাদান, মাইক্রো উপাদান। তাইলে যত ধরনের ম্যাক্রো উপাদান আছে, ম্যাক্রো এলিমেন্ট আছে, যত ধরনের মাইক্রো এলিমেন্ট আছে সবই লাগে। তাইলে আমি একটু মুখে বলে দিচ্ছি ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্ট আমাদের কতগুলা। ম্যাক্রো এলিমেন্টের ক্ষেত্রে আমরা পড়ছিলাম আমাদের ১০ টা, আমরা বড় ক্লাসে ওটা ৯ টা পড়ি। যাই হোক, আর মাইক্রো এলিমেন্ট সব মিলে আমাদের অত্যাবশ্যকীয় যে পুষ্টি উপাদান, যে মেজর যে এলিমেন্টটা, এই বেসিক এলিমেন্টটা আমাদের টোটালি আসলে ১৫ টা লাগবে। সরি ১৬ টা পড়ি আমরা। তো এই ১৬ টার উপাদানকেই আমার এখানে কাজে লাগে। এইজন্য এখানে ম্যাক্রো উপাদান এবং মাইক্রো উপাদান ২ টাই লাগে। এরপরে এখানে বিভিন্ন ধরনের ভিটামিন লাগে, বিভিন্ন ধরনের ভিটামিন লাগে। এইখানে ফাইটো হরমোন লাগে। কি লাগে ভাইয়া? ফাইটো হরমোন। ফাইটো হরমোন মানে কি? একটু বোঝো। ফাইটো মানে উদ্ভিদ আর হরমোন তার মানে উদ্ভিদের কিছু বেসিক হরমোন আছে, ওই হরমোনগুলা এই মিডিয়াম বা মাধ্যমে লাগবে। তারপরে এখানে লাগবে সুক্রোজ লাগবে, সুক্রোজ। যদিও বেশি লাগে না, সুক্রোজের 2 থেকে 4% লাগে আমরা এখানে পড়ি। এগুলো লাগবে। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটাকে আমরা বলি এগার, এগার, হ্যাঁ? এটাকে আমরা বলি এগার। এগারটা অনেকে বাসায় ইউজ করছো। আচ্ছা এখানে মেয়েরা কি এগারটা শুনছো কখনো? তোমরা কেউই কি এগার শুনছো? এগার, এগারটা কি? না ভাইয়া। আচ্ছা, তোমরা বিভিন্ন ধরনের ফালুদা তো তোমরা খাইছো। সো ফালুদা বা বিভিন্ন জিনিসের ওখানে তৈরি করতে গেলে ওখানে আমরা কি করি, বিভিন্ন ধরনের ছোট কিউব করে ওই যে ফলের মতোই একটা জিনিস তৈরি করি। ঠিক আছে? তো ওই যে তোমার কিছু ফ্রুটস এর মতো কিছু জিনিস থাকে, ওই জিনিসগুলো তৈরি করতে গেলে আমাদের একটা জিনিস লাগে। আবার অনেক সময় পুডিং তৈরি করতে, মূল কথা কোন একটা মাধ্যমকে ঘন করতে আমাদের যে জিনিসটা লাগে তাকে আমরা বলি এগার। তার মানে ঘন করার যে বস্তু তাকে আমরা বলি এগার। এখন মাধ্যম তৈরি বলতে একটা একটা মনে করো একটা পাত্র, একটা বিরাট একটা বড় কন্টেইনার, ওই কন্টেইনারের মধ্যে বিভিন্ন উপাদান আমরা নেব, ভিটামিন নিব, ফাইটোহরমোন নিব, সুক্রোজ নিব, নিয়ে একসাথে মিশাবো। মিশানোর পরে এবার ওটা তো ধরো তরল লিকুইড। সো ওর মধ্যে এবার আমরা কিছু আগে এগার মিশাই দেব, দিলে ওই মাধ্যমটা একটু ঘন হয়ে যাবে। সো এই যে যে এই মাধ্যমটা আমি তৈরি করলাম, এই মাধ্যমটা একটা বেসিক একটা মাধ্যম। এই মাধ্যমকে আমরা বলি বেজাল মিডিয়াম। এদেরকে আমরা বলি বেজাল মিডিয়াম। তাহলে এইখানে যা আমি লিখছি সব একটু লিখে ফেলো তো ভাইয়া, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। এগুলো আলোচনা করতে হবে, পয়েন্ট করে লিখতে হবে, আর এগুলো আলোচনা করে দিতে হবে। শেষ, সোজা হিসাবে এখানে
এবং এর যে এই বেজাল মিডিয়ামের যে পিএইচটা, এই আলটিমেটলি এই মাধ্যমের যে পিএইচ, এই পিএইচটা মেনটেন করা হয় তোমার হচ্ছে 5.5 থেকে 5.8 এর মধ্যে। এই পিএইচটা মেনটেন করা হয় এই মাধ্যমে। সো এবার একটু লিখে ফেলো তো ভাইয়া, লেখা হইলে আমারে বলবা। দ্রুত ফাস্ট ফাস্ট। শেষ ভাইয়া লেখা। আচ্ছা, এখন এই যে বেজাল মিডিয়াম, বেজাল মানেই আসলে আমরা মৌলিক শব্দ বুঝি, যেহেতু এখানে বিভিন্ন ধরনের আমাদের মৌলিক উপাদান গুলাই এখানে কাজে লাগছে। সো মৌলিক উপাদান সমৃদ্ধ যে মাধ্যম তৈরি করে তাদেরকে কিন্তু আমরা বেজাল মিডিয়াম বা বেজাল মাধ্যম বলি। আসো, এখন ৩ নাম্বার যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে এইখানে যে এত কিছু ইউজ করলাম, এই যে আবাদ মাধ্যমটা যে তৈরি করলাম, এখন এই আবাদ মাধ্যম তৈরি করতে তোমার হাতের বা বিভিন্ন জায়গায় জীবাণু লাগতে পারে না। এখন আমি এমন একটা উন্নত বৈশিষ্ট্যের উদ্ভিদ তৈরি করতে চাইতেছি যেখানে যদি ওর মাধ্যমটাই হয় হচ্ছে বিভিন্ন জীবাণু মুক্ত, বিভিন্ন কারণে ইনফেকশন হয়ে যেতে মানে ইনফেকশাস হয়ে যেতে পারে ওই মিডিয়ামটা। সো এরকম হয়ে গেলে তো সেখান থেকে আসলে ভালো উদ্ভিদ তৈরি হবে না। সো এই জন্য আমাদের এটাকে কি করতে হবে, এটাকে নির্বীজকরণ করতে হবে। নির্বীজকরণ মানে যে এখানে কোনো জীবাণুটা মুক্ত করতে হবে। জীবাণু মুক্ত করার জন্য আমাদের একটা যন্ত্র আছে যাদেরকে আমরা বলি, এক কথায় বলতে পারি আমরা নির্বীজকরণ। নির্বীজকরণ বা বাংলায় যদি আরো ভালোভাবে বলি জীবাণু মুক্তকরণ। জীবাণু মুক্তকরণ। কি মুক্তকরণ করতেছি? আবাদ মাধ্যমটা। আবাদ মাধ্যম জীবাণু মুক্তটা কেমনে করব? এটার জন্য আমাদের একটা মেশিন আছে যাদেরকে আমরা বলি অটোক্লেভ মেশিন। কি মেশিন ভাইয়া? অটোক্লেভ। এই অটোক্লেভ মেশিনের কিছু বৈশিষ্ট্য আছে। এরা হচ্ছে ১২১ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মেইনটেইন করে। ১৫ পাউন্ড পার স্কয়ার ইঞ্চি চাপ প্রয়োগ করে। আর এখানে ২০ মিনিটের মতো রাখা হয়। তাহলে এই মেশিনের মধ্যে এই মাধ্যমটাকে আমরা ঢুকায় দিব এবং সেখানে এই মেশিনে ১২১ ডিগ্রি তাপমাত্রা সেট করতে হয়। ১৫ পাউন্ড পার স্কয়ার ইঞ্চি চাপ এবং ২০ মিনিট ধরে রাখলে ওইখানে কোনো জীবাণু বা কিচ্ছু আর থাকে না। ওই জিনিসটা টোটালি একদম মনে করো একদম রিফ্রেশ হয়ে যায়। ওকে? এবার যেহেতু এইটা আমাদের পুরোপুরি আমরা নির্বীজকরণ করে ফেলছি বা আমাদের মাধ্যমে এখন রেডি, এবার আমরা মাধ্যমে ৪ নম্বর যে পয়েন্ট আমরা জানবো সেটা হচ্ছে মাধ্যমে ওই যেই মাধ্যমে এক্সপ্ল্যান্ট স্থাপন বা টিস্যু স্থাপন। আচ্ছা, মাধ্যমে এক্সপ্ল্যান্ট স্থাপন কথাটার মানে তুমি বুঝতে পারছো? যে আমরা মাধ্যমটা তৈরি করে ফেলছি, এবার ওই যে টিস্যুটা নিছিলাম আমরা ওই উদ্ভিদ থেকে, ওইটাকে সুন্দর মতো করে মাধ্যমের মধ্যে ইন করে দিব। যে এটা মাধ্যম, এই মাধ্যমের মধ্যে আমরা ওই টিস্যুগুলাকে সুন্দর মতো করে ওই টিস্যুটা যেটা নিলাম, ওই একটা টিস্যুই নিব। ওই মনে করো একটা টিস্যু, ওই টিস্যুকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এইটুকু হচ্ছে আমাদের ৪ টা কাজ। এই ৪ টা কাজ কি বুঝতে পারে না এমন কেউ আছে ভাইয়া? আচ্ছা, সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে। এইবার আমাদের যেটা ৫ নাম্বার কাজ, আমাদের যেটা ৫ নাম্বার যে কাজ সেটা হচ্ছে এখান থেকে আমরা চারা, যেহেতু আমরা মিডিয়ামে দিয়ে দিছি, সো ৫ নাম্বার কাজ আমাদের এখান থেকে চারা তৈরি হবে। সো চারাকে আমরা বলি হচ্ছে ক্যালাস। কি বলি? ক্যালাস। এখন যে ওই যে নতুন যে উদ্ভিদটা তৈরি করবে এই প্রযুক্তির মাধ্যমে তাদেরকে আমরা বলি ক্যালাস। তার মানে ক্যালাস সৃষ্টি এবং এখান থেকে সংখ্যা বৃদ্ধি। এবং আমি দেখব যে এইখানে এই মাধ্যমের মধ্যে যে আমরা যে টিস্যুটাকে দিয়ে দিলাম, ও দেখবো কিছুক্ষণ পরে ও এখান থেকে ছোট চারার মতো তৈরি হচ্ছে। মানে এই জিনিসটা দেখা গেছে যে ছোট উদ্ভিদের মতো এরকম করে চারা তৈরি হয়ে শুরু হয়ে যাবে। এরপরে সংখ্যাটা বৃদ্ধি হয়ে যাবে। অনেকগুলা তৈরি হবে। সো এই কাজটা আমাদের হয়। এখন এই কেলাস সৃষ্টি এবং সংখ্যা বৃদ্ধি এইটা শুধুই হবে না, ওই মিডিয়ামের মধ্যে যখন আমরা ওই টিস্যুগুলা দিলাম, দিয়ে এমন একটা কক্ষে নিয়ে যেতে হবে বা এমন একটা রুমে নিয়ে যেতে হবে যেই রুমে আলো হবে ৩০০০ থেকে ৫০০০ লাক্সের মতো। ৩০০০ থেকে ৫০০০ লাক্স আলো ওই রুমে থাকবে। ওই রুমে ১৭ থেকে ২০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মেইনটেইন করা হবে। এই ধরনের ঘটনা করা হয়। তারপরে এর রুমের যে হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা আছে, সে আর্দ্রতাটাকে তোমার ৭০ থেকে ৭৫% রাখতে হবে। এইরকম একটা কক্ষে যদি নিয়ে যাওয়া যায় তখন দেখা যায় এখান থেকে আসলে এই কেলাস সৃষ্টি হবে এবং অনেক সংখ্যা বৃদ্ধি হবে।
এবং এই কেলাস সৃষ্টি এবং সংখ্যা বৃদ্ধিতে এই যে যা কথাগুলো বললাম এইটাই আসলে একটা রুমে, এরকম একটা রুমের মধ্যে এটা রেখে দিতে হয়। এই ট্রেটা রেখে দিলে এই আলো এগুলো যদি মেনটেন করা হয়, দেখা যায় যে ওখান থেকে আমাদের ছোট ছোট চারা তৈরি হয়ে যাচ্ছে, যাদেরকে আমরা বলতেছি কেলাস। এইবার আলটিমেটলি ওইখানে ওই ছোট 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 চারার মতো ওইখান থেকে আমরা ওই চারাটা যেন খুব ভালোভাবে হয়, এই জন্য আমরা মূল উৎপাদক মানে মূল তৈরি হয় এরকম উৎপাদক মাধ্যমে এই যে এই ক্যালাসগুলা স্থাপন করবো। ক্যালাস স্থাপন। তাহলে ৬ নম্বর পয়েন্টটা কি ভাই? কথা হচ্ছে মূল উৎপাদক একটা মাধ্যম। এই মাধ্যম থেকে উঠায় নিয়ে আমরা মূল তৈরি হয় এমন একটা মাধ্যম, সেই মাধ্যমে আমরা এই ক্যালাসটাকে এবার মানে এখান থেকে উঠে ছোট ছোট চারাকে দিয়ে দিব। দিয়ে দিলে ভালোভাবে মূল তৈরি হবে, একটা ছোট্ট একটা ওয়ান কাইন্ড অফ উদ্ভিদের মধ্যে একটা চারা তৈরি হবে। ওইটা যদি তৈরি হয়ে যায়, এবার আমি এটা একটু নিচের দিকে এটা মুছে দিচ্ছি। এটা যদি তৈরি হয়ে যায়, তখন এই ছোট ছোট এটা মূল উৎপাদকের যে মূলটা তৈরি হয়ে যাবে খুব ভালোভাবে, তখন এইটাকে আমরা টবে স্থানান্তর করতে পারবো। কিসে করতে পারবো ভাইয়া? টবে স্থানান্তর করতে পারবো। টবে স্থানান্তর করে কিছুদিন মোটামুটি আমরা হচ্ছে হালকা আলো স্থানে টবে রেখে দিলে উদ্ভিদটা যখন একটু বড় হবে, উদ্ভিদটা কিছুটা বড় হবে, তারপরে আমরা সুন্দর মতো করে মাঠ পর্যায়ে স্থানান্তর করতে পারবো। আমরা মাঠ পর্যায়ে স্থানান্তর করে দিব। শেষ স্থানান্তর। তাহলে দেখো তো, এখানে আমরা একদম সহজ হিসাব। আমরা ফার্স্টে করছিলাম কি, আমরা মাত্র একটা উদ্ভিদ নির্বাচন করছিলাম যেখান থেকে ছোট্ট এক্সপ্ল্যান্ট, আমরা এক্সপ্ল্যান্ট বলতেছি তাকেই যে হচ্ছে মাতৃ উদ্ভিদ থেকে যে অংশটা ব্যবহার করে আমরা নতুন উদ্ভিদ তৈরি করব, সেই ছোট্ট অংশটা ওই টিস্যুটা, ওই এক্সপ্ল্যান্টটা নির্বাচন করার পরে আমরা একটা মাধ্যম তৈরি করলাম যে কার মধ্যে এটা আসলে নতুন চারা তৈরি করবে। ওই যে মাধ্যমটা, ওই মাধ্যমটা আমরা বলি হচ্ছে বেজাল মিডিয়াম, যদি ওখানে মৌলিক উপাদান সমৃদ্ধ থাকে এবং ওর মধ্যে আমরা দেখছি যে ম্যাক্রো মাইক্রো উপাদানের পাশাপাশি ভিটামিন, সুক্রোজ, ফাইটোহরমোন এইগুলা থাকায় এবং পিএইচটা হচ্ছে 5.5 থেকে 5.8, এটার মধ্যে আসলে মেজার করছিলাম আমরা। ওই আবাদ মাধ্যমটা যখন তৈরি করছি, তৈরি করার পরে এবার ওই এক্সপ্ল্যান্টকে আমরা স্থাপন করছি। কিন্তু এক্সপ্ল্যান্টকে যে আবাদ মাধ্যমে স্থাপন করবো, আবাদ মাধ্যমটা যদি জীবাণুযুক্ত হয় তাহলে এটাকে জীবাণু মুক্ত করতে হবে। এই জন্য আমরা অটোক্লেভ নামক একটা মেশিনে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি চাপ এবং 20 মিনিট ধরে রাখলে ওটা নির্বীজকরণ হয়ে যায়। হওয়ার পরে এবার আমরা কি করব, সুন্দর মতো করে সেই মিডিয়ামে ওই টিস্যুটাকে স্থাপন করে দিব বা এক্সপ্ল্যান্টকে স্থাপন করে দেবো। করার পরে এবার ক্যালাস তৈরি হবে ওই মাধ্যমে। কিন্তু ক্যালাস তৈরি করার জন্য আমার একটা রুমে নিয়ে যেতে হবে, যে রুমের মধ্যে আমরা দেখছি 3000 থেকে 5000 লাক্স আলো দরকার, 17 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দরকার, 70 to 75% তোমার হিউমিডিটি দরকার। এরকম পরিবেশ হলে তখন দেখা যায় যে খুব ভালোভাবে চারা তৈরি হয়ে যাবে। দেন ওইটাকে আমরা ওই চারাটা যেন খুব ভালোভাবে মূল তৈরি হয়, এই জন্য মূল তৈরির মতো একটা মাধ্যমে আমরা স্থানান্তর করে ওটাকে আমরা কিছুদিন পরে টবে স্থানান্তর করে দিব। টবের থেকে এবার সুন্দর মতো করে, আমরা তো জানি বিভিন্ন নার্সারি থেকে টব থেকে আমরা গাছ কিনি, ওই টব থেকে গাছ কিনে যেভাবে আমরা পরে মাঠে লাগাই বা আমাদের জায়গায় লাগাই, তাদেরকে আমরা বলি মাঠ পর্যায়ে স্থানান্তর করে দিই। এবং এটার একটা সিকোয়েন্সিয়ালি চিত্র আছে, এবং বিশ্বাস করো ভাই, এটা গতে বা ঘতে, বেশিরভাগ সময় ঘতে আসে, চিত্র সহ আসে অনেক সময়। তো চিত্রগুলো একটু দেখবে, বেসিক চিত্র, এরকম খুব বেশি না। তুমি যা যা এখানে তুমি পড়লা এই কথা দিয়ে তুমি চিত্র আঁকায় দিতে পারবা। এইরকম জিনিস তুমি একটু বই থেকে দেখবা ভাই, সত্যি কথা বলতে তুমি 4 মার্ক তুমি পেয়ে যাবে একদম ইনস্ট্যান্ট। এই অধ্যায়ের আরেকটা অংশ আছে, আর বাদ বাকি অংশগুলো বর্ণনামূলক, তোমরা শুধু রিডিং দিবা, ওটা শুধু বোঝার জিনিস। সো আজকে এই পর্যন্ত আলোচনা করছি। এই জিনিসটা খুব সুন্দরভাবে খাতার মধ্যে 2-1 বার এই কোশ্চেনটা লিখবা যে টিস্যু কালচার বর্ণনা করো। এই টিস্যু কালচার পদ্ধতিটা, এটা তোমাদের হচ্ছে বাড়ির কাজ। তাহলে আজকে আমি জাস্ট এতটুকুই ক্লাস নিলাম, ঠিক আছে ভাইয়া? নেক্সট দিন বলতে আগামীকালই আমি হচ্ছে মোটামুটি এই সপ্তাহে মোটামুটি শেষ ক্লাস নেব। আচ্ছা, এই সপ্তাহে টোটাল কয়টা ক্লাস যেন তোমাদের নেওয়া হলো?